দর্শক, যখন আমরা দেখছি বাংলাদেশের জমিতে রাসায়নিক সার বিপুলভাবে ব্যবহৃত হচ্ছে এবং সেই সারের ফলে আমাদের যে জমির উর্বরতা সেটা কিন্তু কমে যাচ্ছে, এই জায়গাটায় এসে আমাদের খাগড়াছড়ির পানছড়ির ফাতেমানগরের মোস্তফা শিবলি ভাই শুরু করেছেন জৈব সারের ব্যাপকতা নিয়ে কাজ। কেন তিনি এই জৈব সার নিয়ে কাজ করছেন, এই জৈব সার নিয়ে কাজ করতে গিয়ে উনি ক্ষেত্র কি দেখলেন, যাবতীয় তথ্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিডস। দর্শক, এই মুহূর্তে যিনি আমাদের সাথে আছেন তাকে বলা যেতে পারে বাংলাদেশের জৈব সারের জগতে অগ্রগণ্য একজন ব্যক্তি। তার সাথে আমরা পরিচিত হব, জানবো তার গল্প। ভাইয়া কেমন আছেন? ভালো আছি। এই যে আপনি জৈব সার নিয়ে কাজ শুরু করেছেন, কত বছর হলো? 4 বছর। 4 বছর। জৈব সারের প্রতি আপনার আগ্রহের কারণ কি? কারণ বাংলাদেশে তো আমরা দেখি যে রাসায়নিক সারের প্রতি সবার একটা আগ্রহ থাকে, কিন্তু আপনি জৈব সার নিয়ে কাজ করছেন, এটার কারণ কি? আমি 10 বছর আগে খাগড়াছড়িতে আসি কৃষি কাজ করার জন্য মূলত। তো এসে প্রথমে আমরা এখানে যে জায়গাগুলো নিয়েছি শিবলি ফার্মস নামে আমাদের একটা প্রতিষ্ঠান থেকে, এখানে আমরা প্রথমে কাঠের গাছ লাগিয়েছিলাম, পরে ফলের গাছ লাগিয়েছি, আম, লিচু, জাম, এগুলো। এরপরে আমরা একসময় প্রচুর নার্সারিতে চারা উৎপাদনের কাজে নিয়োজিত হই। তো চারা উৎপাদন করতে গিয়ে দেখি যে এখানে চারা উৎপাদন করতে গেলে অনেক জৈব সার লাগে, যেটা এখানে নাই। আচ্ছা। সেই প্রয়োজন থেকে একসময় সিদ্ধান্ত নিই যে আমরা এই এলাকায় আমাদের নিজেদের জন্য এবং আশেপাশের সমস্ত এলাকায় পাহাড়ে যেরকম ব্যাপকভাবে কৃষি এর ব্যাপ্তি বাড়ছে এবং দূর দূরান্তেও হচ্ছে, আর সবচেয়ে বড় কথা যেটা কাঁচামাল লাগে জৈব সার করতে গেলে তারও এখানে সহজলভ্যতা আছে। সব কিছু মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিই যে জৈব সারের কাজে নিয়োজিত হব। ভাইয়া, এখন যখন আপনি জৈব সার নিয়ে কাজ করছেন, বাজারে এটার চাহিদা কেমন দেখছেন? বাজারে চাহিদা আছে, কিন্তু বাজারের ব্যাপারটা কি যে আমরা যারা কৃষিকাজে জড়িত আমরা চাই তাৎক্ষণিক রেজাল্ট। এবং একটা জিনিস খেয়াল করবেন, যাদের জমির মালিকরা কিন্তু প্রায়শই নিজেরা জমির কৃষিকাজ করে না, তারা কিন্তু এটা বর্গা চাষিকে দিয়ে দেয়, যারা 1 বছর 2 বছরের জন্য এটা লিজ নিয়ে তারপর সেখানে বিভিন্ন রকম ফসল ফলায়। এই লোকদের কাছে তারা যে টাকাটা বিনিয়োগ করে, যে পরিশ্রম দেয়, তার বিনিময়ে তারা তাৎক্ষণিক ফলাফল পেতে চায়। তো তাৎক্ষণিক ফলাফলের ক্ষেত্রে রাসায়নিক সারের কোনো বিকল্প বা জুড়ি নেই। কিন্তু বাস্তবতা কি, আমরা সবুজ বিপ্লবের নামে বিগত 50-60 বছর ধরে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে ব্যাপকভাবে আমরা রাসায়নিক সার প্রয়োগ করে করে আমরা ফলন বৃদ্ধি করেছি। তো এই বিপুল জনসংখ্যাকে এদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাসায়নিক সারের খুব প্রয়োজন ছিল। কিন্তু এটা করতে গিয়ে আমরা এই খাদ্য নিরাপত্তাকে নিশ্চিত করতে গিয়ে আমরা জমিকে যেভাবে রাসায়নিক সারে বিপুল পরিমাণে প্রয়োগ করতে করতে এর সার্বিক পুষ্টিগুণ নষ্ট করে ফেলেছি, সেখান থেকে যদি ফিরে আসতে হয় এখন পুনরায় জৈব সারের প্রয়োগের কোনো বিকল্প নেই। খাদ্য নিরাপত্তার ব্যাপারটা একদিকে যেমন নিশ্চিত হয়েছে, এখন জমির জৈব নিরাপত্তা বা পুষ্টি নিরাপত্তাটা নিশ্চিত না করতে পারলে এই জমি যদি ফসল দিতে না পারে তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে আমাদেরকে অবশ্যই জৈব সারে যেতে হবে। এখন আপনি জৈব সার নিয়ে কাজ করতে গিয়ে একটা বিষয় কি খেয়াল করেছেন, যে ব্যক্তিগতভাবে হয়তো অনেকে উদ্যোগ নিচ্ছে জৈব সারের ব্যাপারে, কিন্তু সরকারিভাবে কি সেভাবে সহায়তা আপনারা পাচ্ছেন বা প্রমোট করা হচ্ছে কি? সরকার চেষ্টা করছে, কিন্তু ডেফিনেটলি বলবো প্রত্যাশিত মাত্রায় নয়। সরকার রাসায়নিক সার, ধরেন গত 2-1 বছর আগের পরিসংখ্যান জানি, 42,000 কোটি টাকার রাসায়নিক সার দেশ এবং বিদেশ থেকে কিনেছে প্রতি বছর। এর ধরেন এক কেজি ইউরিয়া সার 80-90 টাকায় কেনে, বিপুল পরিমাণে ভর্তুকি দিয়ে দরিদ্র চাষিকে সেটা 20-25 টাকায় বিক্রি করে। মাঝখানে যে 60-70 টাকা এটা সরকার ভর্তুকি দেয় জনগণের পক্ষ থেকে কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য। এই বিপুল প্রণোদনা পেয়ে রাসায়নিক সারের যথেচ্ছ ব্যবহার করে আমরা ভালো ফলন করাচ্ছি। আমাদের এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। সেটা হচ্ছে বছরে 28,000 কোটি টাকা। এটা তো একটা বড় অঙ্ক আমাদের সরকার রাসায়নিক সারে ভর্তুকি দেয়। এর এগেইনস্টে জৈব সারে আমার জানা মতে 28 কোটি টাকাও দেওয়া হয় না। যেটা করে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কৃষি ডিপার্টমেন্টে বিভিন্ন অফিস থেকে, উপজেলা জেলা অফিস থেকে জৈব সার কিনে চাষিদেরকে মাঝে মাঝে দেওয়া হয়। 1% প্রণোদনা যদি রাসায়নিক সারের এগেইনস্টে জৈব সারে দেওয়া হয়,
আপনি কল্পনা করতে পারবেন না দেশের চেহারা কীরকম পাল্টে যাবে। লাইসেন্সিংটা বিশেষ করে যদি সহজ করে দেয়, যেমন আমি আমার কথা বলি, আমার 4 বছর লেগেছে, নিদেন পক্ষে কিঞ্চিত ভর্তুকিও দেয়, তাহলে আমাদের এই দেশব্যাপী উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক জৈব সারের উৎপাদন কারখানা গড়ে উঠবে। স্থানীয় উদ্যোক্তারা এগিয়ে আসবে, যারা চাকরি খোঁজ না করে তাদের বাড়ির সামনে সামান্য কিছু জায়গা নিয়ে জৈব সার করবে, এবং জৈব সার করা কাঁচামাল সব তার বাড়ির পাশেই আছে। হ্যাঁ, আমি এটাতে একটু যাব। এই যে কাঁচামাল, জৈব সারে কি কি কাঁচামাল লাগছে এবং আপনি সংগ্রহ কোথা থেকে করছেন? আমি নিজে ইউজ করি গোবর। আচ্ছা। গোবরের সাথে আমাদের এখানে প্রচুর লতাপাতা হয়, সেই লতাপাতাকে এনে শুকিয়ে পচিয়ে আমরা গোবরের সাথে মিশাই। আর সাথে আমরা এটা যাতে পচনটা যাতে দ্রুত হয় সেজন্য আমরা একটা ব্যাকটেরিয়া দিয়ে, ওটার নাম হচ্ছে ট্রাইকোডার্মা দিয়ে মিশিয়ে দিলে হয় কি দ্রুত পচে যায়, তা না হলে একটু সময় লাগবে। আর এই ট্রাইকোডার্মা দিয়ে মিশিয়ে দেই বলে এটার নাম হচ্ছে ট্রাইকো কম্পোস্ট। আর আপনি শুনেছেন আরেক ধরনের জৈব সারের কথা, নাম হচ্ছে ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্টও একই জিনিস, গোবর লতাপাতা এনে আপনি বেড়ে সাজিয়ে রাখবেন, ওখানে ট্রাইকোডার্মা বা ব্যাকটেরিয়ার বদলে আপনি ছেড়ে দেবেন কেঁচো। বুঝতে পেরেছি। কেঁচো দিয়ে দিলে ওই কেঁচো ওটাকে খেয়ে আস্তে আস্তে প্রসেস করবে। হ্যাঁ, পেছনে তো দেখছি যে জৈব সার প্রস্তুতকরণের কাজ চলছে, আর এখানে দেখছি যে প্যাকেটে বোধহয় তৈরি, তাই না? আমরা কি একটু দেখতে পারি ধরে? হ্যাঁ নিশ্চয়ই, আমাদের এই প্যাকেটগুলো 40 কেজি। 40 কেজি। আমার মতো বয়োবৃদ্ধ মানুষের জন্য কিঞ্চিত ভারী। তো এটার মধ্যে দেখেন আপনি আবার একটা ডাবল লেয়ার দিয়েছে, একটা এক্সট্রা পলিথিন, এই যেগুলো আপনি তুলেছেন, এই দেখেন এই যে আমাদের জৈব সার একদম গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে একদম। এটা কি আপনার মানে আপনি সাপ্লাই দেওয়ার জন্য একেবারে রেডি টু সাপ্লাই টু দ্য শপ, রেডি টু ডেলিভারি? হ্যাঁ, এগুলো আমরা দোকানে দোকানে দিই। আমরা এখন দিচ্ছি শুধুমাত্র খাগড়াছড়ি জেলার অভ্যন্তরে, ক্রমশ আমরা অন্যান্য জেলায় যাব। আমাদের লাইসেন্স পেয়েছি কেবল, এখন সারা দেশে 64 জেলাতে আমরা দেওয়ার জন্য এলিজিবল। আপনি দেখেন আমাদের নামও দিয়েছি খাগড়াছড়ি জৈব সার। এটার মাধ্যমে আমরা এই জায়গাটাকেও প্রমোট করছি। এই জায়গার প্রতি আমাদের যে একটা কৃতজ্ঞতা, খাগড়াছড়িতে এসে আমরা এখানকার স্থানীয় র ম্যাটেরিয়াল ইউজ করে দেশি গরুর গোবর দিয়ে আমরা যে জৈব সারটা বানাচ্ছি, সব মিলিয়ে এই জায়গার প্রতি আমাদের যে রেকগনিশন সেটাও আমরা এখানে এস্টাবলিশ করছি। এটা তো চমৎকার একটা ব্যাপার, আমরা আসলে একটু দেখতেও চাই ঘুরে ঘুরে। প্লিজ আসেন, চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। হ্যাঁ, এখানে তো হচ্ছে সেই প্রক্রিয়াকরণের কাজটা চলছে, তাই না জৈব সারের? আমরা একটু এটা সম্পর্কে জানবো। এই যে আপনি বলছিলেন যে জৈব সারের যে প্রয়োজনীয় দ্রব্যাদি আপনার লাগে সেগুলো আপনি সংগ্রহ করেন, কোথা থেকে সংগ্রহ করেন? এখানে যেটা দেখছেন সেটা ফিনিশ প্রোডাক্ট, মোটামুটি হয়ে গেছে। দেখুন, এটা দেখলে কেউ বুঝবে না বা বিশ্বাস করবে না যে এই জিনিসটা 2 মাস আগে গোবর ছিল এবং আপনি হাতে ধরতে চাইতেন না, নাকের কাছে নিতে পারতেন না, কিন্তু দেখেন নাকের কাছে নেন, কোনো স্মেল নাই, একদম শুধু মাটির একটা। দিস ইজ দি ম্যাজিক অফ ডিকম্পোজিশন। পচিয়ে জৈব সার জিনিসটা একদম দুর্গন্ধ মুক্ত, ঝুরঝুরে, একদম মানে সারে পরিণত করে। এটাই ট্রাইকোডার্মা করে, বা ক্ষেত্রের বিশেষে কেঁচো দিয়ে করলে কেঁচো করে। আমরা কাঁচামাল কিন্তু গোবর হিসাবে গোবর নিয়ে আসি, একদম কাঁচা গোবর। সেটা সংগ্রহ করেন কোথা থেকে? আশেপাশে সমস্ত এই 5 কিলো 10 কিলোর মধ্যে যত লোক গরু পালে, কারো বাড়িতে 2টো গরু, কারো বাড়িতে 4টা বা সর্বোচ্চ 6টা, ওই গরু যে সমস্ত গোবর থাকে ওইটা আমরা 1 মাস 2 মাস 3 মাস পর পর ওরা এটাকে জমিয়ে রাখে। ও আচ্ছা, ওরা জমিয়ে রাখে, তারপর আপনারা নিয়ে আসেন? কি আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে আসি। কিনে তো নিয়ে আসেন মানে লোকজন যায়, সাথে পিকআপ যায়, সাথে বস্তা যায়, আমরা বস্তা প্রতি একটা দাম ধরে ওদের কাছ থেকে নিয়ে আসি। এনে সেটা আমরা এই যে ট্যাঙ্কিগুলো দেখছেন, এখানে আমাদের প্রায় 30-35টা ট্যাঙ্কি আছে। এক একটা ট্যাঙ্কি ধরেন 1500-2000 স্কোয়ার ফিটের, নিচে ফ্লোর একদম আরসিসি পাকা করা। ওর মধ্যে আমরা এই জৈব সারের জন্য যে কাঁচামাল গোবর ওইটা রাখি, লতা পাতা নিয়ে আসি সেটা রাখি, কলা গাছের যে বডিটা সেটাকে আমরা কুচি কুচি করে মেশিনে কেটে ওটা মিশিয়ে দিই। আরও কচুরিপানা যদি জোগাড় করতে পারি সেটাও নিয়ে আসি, কুচি কুচি করে মিশিয়ে পুরোটাকে মিশিয়ে তার উপরে আমরা ট্রাইকোডার্মা পাউডারের মতো ফর্মে আনি, আমরা এনে এটা মিশিয়ে দেন। ট্রাইকোডার্মা আমাদের দেশে গভর্নমেন্টে কয়েকটা প্রতিষ্ঠান বানায়, যেমন বগুড়ার RDA আছে, ওরা বানায়। এছাড়া কিছু, তারপরে চিটাগংয়ে BFRI আছে, বন গবেষণা, ওখানে বানায়। ওখান থেকে আমরা এগুলো কিনে এনে আমরা এগুলো মিক্স করি। মিক্স করার পরে
ভেতরে আস্তে ধীরে ওরা যখন কাজ শুরু করে দেয় ভেতরে ওরা পচাতে থাকে, পচানো শুরু করলে ভেতরটা একদম গরম হয়ে যায়, বুঝছেন? আমরা মাঝে মাঝে চেক করি যে ভেতরে হিট বেড়েছে কিনা। 15-20 দিন 1 মাস পরে আমরা এটাকে ওলট পালট করতে থাকি। আচ্ছা, এখন এতখানি জায়গা এটা তো কুপিয়ে ওলট পালট করা কঠিন, আমরা তখন ট্রাক্টর ইউজ করি, মিনি ট্রাক্টর আছে, আচ্ছা। ওগুলো দিয়ে আমরা এটাকে ওলট পালট করি। তো এভরি 15-20 ডেজ পর পর আমরা এটাকে ওলট পালট করে মানে নিচেরটা উপরে চলে আসে, উপরেরটা নিচে চলে যায়, মিশাতে থাকি বারবার। এভাবে 1.5 মাস 2 মাস 2.5 মাস 3 মাসের মধ্যে একদম তখন ততদিনে পচানোর প্রক্রিয়াটাও শেষ, ডিকম্পোজিশন শেষ হয়ে যায়, আর ভেতরে আর গরম হয় না, ঠান্ডা হয়ে গেছে, এবং সমস্ত কাঁচা গোবর সহ যা যা ছিল লতা পাতা গাছপালা সব পচে মিশে একদম পুরোপুরি জৈব সার হয়ে গেছে, যেগুলো আমি আপনাকে দেখিয়েছি অন্যান্য ট্যাঙ্কিতে। এরকম অবস্থায় কিভাবে আসে? ওখান থেকে আমরা যখন একদম শুকিয়ে যায়, মানে জৈব সার হিসাবে পচে রেডি হওয়ার পরেও একটা বড় কাজ বাকি থাকে, সেটা হচ্ছে শুকিয়ে নেওয়া। আচ্ছা, সেটার জন্য আমরা একটু সময় দিই। শুকানোর জন্য মানুষ চাইলে ইচ্ছে করলে বাইরে রোদে দিতে পারে কিংবা অন্যভাবে শুকাতে পারে, আমরা দুটো কোনোটাই করি না, আমরা জাস্ট রেখে দিই। আচ্ছা, মানে প্রাকৃতিকভাবে টাইম ইজ দি বেস্ট সলিউশন। তো সময়ের কারণে কালে কালে আস্তে ধীরে আরো 1 মাস 1.5 মাস একটু নাড়াচাড়া করলে নিচেরটা উপরে আসলে শুকিয়ে যায়, যেটা শুকিয়ে গেছে সেটা নিচে যায়, এভাবে আরো 1-1.5 মাস দেরি করে পুরোটা শুকিয়ে গেলে তারপর আমরা এটা এখানে নিয়ে আসি। মানে আপনারা এটা ফোর্সফুলি শুকাতে চান না, আপনারা সময় দেন? সময় দিই, যাতে এর ফোর্সফুলি শুকাতে গেলে ভেতরে যে অণুজীবগুলো থাকে, মাইক্রোনিউট্রিয়েন্ট, ওগুলো তখন নষ্ট হয়ে যায়। হিট অ্যাপ্লাই করলে, অন্য কোনো অতিরিক্ত কিছু অ্যাপ্লাই করলে নষ্ট হয়ে যাবে, তাহলে তো জৈব সারের গুণাগুণ কমে যাবে। আমরা এটাকে ন্যাচারালি ব্যাকটেরিয়া দিয়ে পচাই, এবং পচানোর পর যখন ভেজা ভেজা থেকে যায় সেটাকে আমরা ন্যাচারালি ওলট পালটের মাধ্যমে অ্যারেশনের মাধ্যমে শুকিয়ে ফেলি। আচ্ছা, এবং পুরোপুরি যখন শুকিয়ে যায় তখন আমরা এখানে আনি। এখানে এনে এখান থেকে আমরা এটাকে মেশিনে আপনাকে দেখিয়েছি একটু আগে ক্রাশ করি, ক্রাশ করে একদম গুঁড়া গুঁড়া করে ফেলি। একই সাথে আমরা আবার কয়লা মাটির নিচে গর্ত করে বন জঙ্গলের আগাছা কিংবা এই জাতীয় পাতাগুলো নিয়ে আমরা আগুন ধরিয়ে ঢেকে দিই। আচ্ছা, এটা কেন? এটা মানে অক্সিজেন ব্যতীত এটাকে পোড়ানো হয়। আচ্ছা, এটাকে বলা হয় মানে বায়োচার করা, অ্যাক্টিভেটেড চারকোল, বিশেষ ক্ষমতা সম্পন্ন নর্মাল কয়লার চেয়ে 20 গুণ শক্তিশালী অ্যাক্টিভেটেড কয়লা আমরা তৈরি করি। এইটাকে আমরা নিজেরা করে আমরা এটাকে আবার এই মেশিনে ভাঙি, ভেঙে তারপর আমরা একটু আগে দেখিয়েছি নর্মাল এই জৈব সারের সাথে আমরা 5 to 10% করে বায়োচার মিশাই, এটাকে বায়োচার বলে, মিশিয়ে তারপর এইটা আমরা প্যাকেটজাত করি। আচ্ছা, এই বায়োচারের গুণাগুণটা আমাকে একটু বলেন, এটা করেটা কি কাজটা? এটা অনেক গুণাগুণ, আমি কৃষিবিদ নই, সাধারণ মানে সাহিত্যে লেখাপড়া করার লোক, তারপরেও এইটুকু 2 লাইনে বলি যে মাটিতে বায়োচার গেলে এটা দীর্ঘ মেয়াদে মাটিতে থেকে যায়, এবং মাটিকে দীর্ঘ মেয়াদে প্রকৃতি থেকে নাইট্রোজেন এবং জলীয় বাষ্প ময়েশ্চার এনে এনে মাটিটাকে সমৃদ্ধ করে। সো বায়োচার ইজ এক্সট্রিমলি ইউজফুল ফর দ্য সয়েল এবং সয়েলের হেলথের জন্য। এবং আমরা তো এখনো চেষ্টা করিনি, কিন্তু বাইরের দেশগুলোতে যারা বায়োচার বানায় তারা কার্বন ক্রেডিটের জন্য অ্যাপ্লাই করলে তারা এটার জন্য বিদেশ থেকে ভালো অঙ্কের টাকা বৈদেশিক মুদ্রাও পেতে পারে। আমরা সেখানে এখনো যাওয়ার সময় পাইনি, সুযোগ পাইনি, বা আমাদের স্কেলটা আরো বা ভলিউমটা আরো বৃদ্ধি পেলে করব। ভাই, এখানে জৈব সারের পাশাপাশি আপনি তো আরো কিছু করেছেন? হ্যাঁ, মানে আরো কিছু কিছু ক্ষুদ্র প্রচেষ্টা আছে, সেগুলো আমরা একটু দেখতে চাই, চলেন। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাই বকে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। এখানে জায়গা কতটুকু? এখানে প্রায় 50 একর জায়গা। 50 একর জায়গায় পাহাড়ি এলাকায়, তো আপনি এই জৈব সারের পাশাপাশি আর কি কি করছেন? আমরা শুরুতে এখানে কাঠের গাছ লাগিয়েছিলাম এবং বাঁশ, বিপুল পরিমাণে বাঁশের বনায়ন করেছি আমরা। পরে আমরা এখানে জৈব সার করলাম এবং অতি সম্প্রতি আমরা বস্তাতে, গ্রো ব্যাগ যেটাকে বলি আমরা, বস্তাতে আমরা জৈব কৃষি করছি। অনেকেই তো দেখি আসলে বস্তায় না, মাটিতেই একদম সরাসরি লাগিয়ে দেয়, আপনি বস্তায় করার কারণ? মাটিতে সমতলে লাগায় সেটা ঠিক আছে, আমি এটা আমার অভিজ্ঞতায় বুঝেছি যে পাহাড়ের জমিতে যদি আমরা সরাসরি মাটিতে করি তাহলে এখানে জমির মানে ল্যান্ড ইরোশন হয়, ভূমির ধস হয়, বর্ষার সময় মাটিগুলো নরম হয়ে গিয়ে দেখা যায় যে মাটিটা ক্ষতি হচ্ছে, পাহাড় ধসে পড়ছে, নিচে যে ছড়াগুলো আছে, ঝর্ণা আছে, সেখানে পানিগুলো কলুষিত হয়।
এই রাসায়নিক সার এবং যারা প্রয়োগ করে বা কীটনাশক সেগুলোর কারণে পানি নষ্ট হয়ে যায়। আমরা নানান কিছু চিন্তা করে ভেবেছি যে যদি বস্তায় করা যায় এটা একটা এক্সেলেন্ট সলিউশন। এর মাধ্যমে আমরা এই অঞ্চলে মানে এই মাটিটাকে সুরক্ষা দিচ্ছি, মাটির কোনো ক্ষতি করছি না, সরাসরি মাটিতে কোনো কিছু আমরা বপন করছি না, আর বস্তায় করছি। এখানে 4-5টা সাইকেল করা যায় এবং আপনি দেখেন বিপুল পরিমাণে মরিচ এবং মরিচ, বেগুন, অন্যান্য করল্লা, ঢেঁড়স। আমাদের ইট ইজ ওয়ান কাইন্ড অফ এক্সিবিশন প্লটের মতো, মানে আমরা আমাদের জৈব সার দিয়ে আমরা বিভিন্ন রকম পণ্য উৎপাদন করছেন। তারপর এইটা কি আপনি আসলে কোথাও সরবরাহ করছেন? হ্যাঁ, আমরা চেষ্টা করি কি আমরা র হিসাবে খুব একটা কাঁচা হিসাবে দিতে ইচ্ছে করে না, কারণ এটা অনেক দূরে তো, রিমোট। আমরা এগুলোকে ডিহাইড্রেট করি, শুকাই, শুকিয়ে শুকনা মরিচ, ইভেন আপনি শুনলে অবাক হবেন, আমরা করল্লা শুকনা, বেগুন শুকানো, এগুলোকে আমরা ড্রাইড ফর্মে নিয়ে যাই। তারপর করলা এবং বেগুন ড্রাইড ফর্মে নিয়ে যাই এবং মানে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এগুলোর মানে শুকিয়ে বিক্রি করলে এরও একটা মার্কেট আছে। একদম লোক আছে যারা প্রসেসড, রেডি টু ইট, রেডি টু কুক এরকম খাবার চায় সবজির ক্ষেত্রে, এবং এটাতে অপচয় হয় না, জিনিসপত্রের অপচয় হয় না মানে সবজির। তো বাইরে তো ভীষণ ডিমান্ড, দেশেও আছে। তো আমরা মরিচ বলেন, ইভেন মিষ্টি কুমড়া আমরা শুকাই, তারপরে মিষ্টি আলু শুকাই, তারপরে এই যে করল্লা, টমেটো আমরা শুকিয়েছি। আচ্ছা ভাইয়া, এটার বাজার কি বড় হচ্ছে মনে করছেন? আস্তে আস্তে হবে, না হয়ে কোনো উপায় নেই। আর আমরা এটাকে এইভাবে নেওয়ার কারণ হচ্ছে তাতে শেলফ লাইফটা বেড়ে গেল। আজকে এটা কাঁচা অবস্থায় পাঠালাম দূরে কোনো বাজারে, কাল শুনলাম পচে গেছে, সেই ভয়টা এখন আর নাই। আমরা এটাকে শুকিয়ে প্রসেস করে প্যাকেটজাত করে আমাদের ফেসবুক পেজ, আমাদের নিজস্ব ওয়েবসাইট, সেগুলোর মাধ্যমেও দিচ্ছি। পাশাপাশি বাইরেও আমরা কথাবার্তা বলছি যে যদি কেউ নিতে চায়। তার মানে আপনি প্রসেসড ফুড যেটা আছে সেটা অনলাইনে বিক্রি বেশি করতে পারছেন, বা সেখানে বিক্রিটা হচ্ছে বেশি? হ্যাঁ, অনলাইনে তো মানুষজনকে পাওয়া সহজ, তারাও আমাদেরকে খুঁজে পায় সহজে। আর আমরা ক্রমশ একটা মার্কেট তৈরি করার চেষ্টা করছি। এটার একটা ডিমান্ড আছে, আমরা বুঝতে পেরেছি একটা নিশ মার্কেট আছে, সেটাকে আমরা নার্চার করছি। আশা করছি যে এটা ক্রমান্বয়ে আমাদের এই ডিহাইড্রেটেড ভেজিটেবল প্রোডাক্টস, যেমন শুকনা মরিচ তো এমনিতেই বিপুলভাবে ব্যবহৃত, সমাদৃত, এর বাইরে করল্লা, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, বেগুন, আমাদের বিপুল পরিমাণে বেগুনের আমরা প্রসেসিংয়ে যাচ্ছি। এটার পুষ্টিগুণটা কি ঠিক থাকছে তাহলে? হ্যাঁ, থাকে, কারণ আমরা তো সবজির জলীয় অংশটাকে শুকিয়ে ফেলি, পুষ্টির অংশটা তো আমরা শুকাই না বা নষ্ট করি না। দেখা যায় যে 1 কেজি কাঁচা সবজিকে শুকিয়ে আমরা 250 গ্রাম করে ফেলি। তার মানে কি 750 গ্রাম পানিটা কমে গেছে, কিন্তু পুষ্টি সহ পুরোটাই রয়ে গেছে এবং এটা আরও কনসেন্ট্রেটেড হয়ে যায়। যার ফলে দেখা গেল যে আগে 1 কেজিতে যে পরিমাণ পুষ্টি পাওয়া যেত সেটা এখন 250 গ্রামই সেই পরিমাণ পাওয়া যাচ্ছে। যারা নতুন উদ্যোক্তা তাদের প্রতি আপনার কোনো বার্তা দেওয়ার থাকলে দিতে পারেন। আমি মনে করি আমাদের প্রথম শর্ত হচ্ছে যে উদ্যোক্তাকে তার নিজের উদ্যোগের জায়গা থাকতে হবে, ফিজিক্যাল প্রেজেন্সের কোনো বিকল্প নেই। নিজের উপস্থিত থেকে তার উদ্যোগের সাথে সামিল হয়ে কাজ করতে হবে, আর লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে। একবারে দুবারে সফলতা আসে না, লেগে থাকলে আসবে। আর নিজের যে কাজটা করব সেটা খুব সততার সাথে করতে হবে। আমার সততার জায়গায় যদি কোনো কম্প্রোমাইজ করি তাহলে আমার রেজাল্ট কোনোদিন ভালো আসবে না। ভাইয়া, আসলে আপনি এত পরিমাণ জানেন, আমি নিশ্চিত যে একটা এপিসোডে আমরা সেটা পুরোটা দেখাতেও পারবো না। আমরা যতটুকু জেনেছি, যতটুকু জানাতে পারবো আমরা আমাদের দর্শকদের, ততটুকু আমরা জানাতে চেষ্টা করেছি। আপনাকে ধন্যবাদ, আমাদেরকে অনেকটা সময় দিয়েছেন নিজের মূল্যবান সময় থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমারও খুব ভালো লেগেছে এই বৃষ্টি স্নাত পাহাড়ি পরিবেশে আপনারা কষ্ট করে শুধু শহর থেকে এসেছেন এবং নিজের চোখে দেখলেন, আমাদের কার্যক্রম দেখে গিয়ে আপনার দর্শকদের দেখাচ্ছেন, সেজন্য আমাদের কৃতজ্ঞতা এবং অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জৈব সারের প্রয়োজনীয়তা, জৈব সার কীভাবে উৎপাদিত হচ্ছে, কোথায় এটা আসলে বিক্রি করা হচ্ছে, যাবতীয় তথ্য। আশা করছি এই পর্বটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হয়ে উঠবে।
আকিসফিড নিবেদিত দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকবেন।